স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। আশার মশাল হাতে এগিয়ে চলেছে আমাদের তরুণ প্রজন্ম। তাদের আমরা পাই দুর্গত এলাকায় বিপন্ন মানুষের পাশে, আবার পাই পরিবেশ সুরক্ষায়। কখনো তারা নিয়োজিত আলোকিত সমাজ আর সাদা মনের মানুষ তৈরির কাজে। দুর্বার এই তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। এমনি চারজনের সঙ্গে আজকের আলাপচারিতা তরুণ কণ্ঠ। কথা বলতে স্টুডিওতে আছেন স্যালুট টু পুলিশ এর প্রতিষ্ঠাতা জিনাত জোয়ারদার রিপা, আছেন পরিবর্তন চায়ের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম, আছেন প্রজেক্ট কম্বল কো চেয়ারম্যান সাইফুল্লাহ মিঠু এবং হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা জুবায়ের কবির তুষার। স্বাগত আপনাদের। স্যালুট টু পুলিশ, পুলিশকে আপনারা এনকারেজ করছেন, স্যালুট দিচ্ছেন। ঠিক কখন আপনাদের মনে হলো যে পুলিশকে স্যালুট করা উচিত আমাদের? শুরুতে আমি একটু বলি, আমাদের সংগঠনটার নাম হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ ফাউন্ডেশন। তো এটার একটা অন্যতম কাজ হচ্ছে, কার্যক্রম হচ্ছে স্যালুট টু পুলিশ। স্যালুট টু পুলিশ আসলে এমন একটা চিন্তা থেকে এসছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে প্রচলিত এবং আমাদের দৃশ্যমান যেই বাহিনীটা সবসময় আমাদের সাথে আছে, মানুষের সাথে কাজ করছে, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। কিন্তু যেহেতু তারা আমাদের সাথে সবসময় কাজ করছে, তাদের বিরুদ্ধে এবং তাদের সপক্ষে দুটোতেই প্রচারণাটাই সবচেয়ে বেশি। তো আমরা দেখেছি যে একটা সময় পরে পুলিশের বিরুদ্ধে এত বেশি বিরুদ্ধাচারটাই বেশি হচ্ছিল, তাদেরও দোষ ছিল, সাধারণ জনগণও তাদেরকে কোঅপারেশন করছিল না। এই অবস্থা থেকে মুক্তির জন্য এবং মনে হচ্ছিল যে একটা আমি এটাকে একটু সহজভাবে বলি যে যদি একজন বাচ্চাকে ছোটবেলা থেকে শুধু বলাই হয় যে তোমার এইটা খারাপ, তোমার ওইটা খারাপ, আসলে সে কিন্তু খুব ভালো কিছু একটা সময় পরে আর দিতে পারে না। তো এই চিন্তাটা থেকেই পুলিশকে, এই উদাহরণটা বাচ্চার ক্ষেত্রে সত্যি, পুলিশের ক্ষেত্রেও সত্যি। মানে এটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে সত্যি। আজকে একদিনে সে বাচ্চা, কিন্তু পুলিশও কিন্তু একদিনে, পুলিশ যেটা আমাদের যে ইমেজটা পুলিশের, সেটাও একদিনে হয়নি। হ্যাঁ, তো তখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা এনকারেজ করে খারাপ ভালো কিছু বের করার চেষ্টা করছি, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমরা তোমাদের দিকে অন বিহাফ অফ ম্যাস পিপল, সাধারণ জনগণের পক্ষে তোমাদের দিকে হাত বাড়িয়েছে, তোমরাও আমাদের মানে প্রতি সেই ইয়েটা দাও, মানে দুদিক থেকেই যেন এটার সহযোগিতাটা বাড়ে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। আমরা মানে কমিউনিকেশন বিল্ড আপ ফাউন্ডেশনের আসলে স্যালুট টু পুলিশ কর্মসূচিটাই সবচেয়ে বেশি আলোচিত এখন পর্যন্ত আমরা জানি। পরিবর্তন চাই, আপনাদের 31 ডিসেম্বর ছিল আপনাদের দেশটাকে পরিষ্কার দিবস, যেটা আপনারা পালন করেছেন 3 জানুয়ারি। সেখানে আমরা দেখেছি আপনারা অনেক বিভিন্ন সেক্টরে অনেক ইনভলভ করেছেন, যেমন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, সাকিব আল হাসান, তাহসান, আয়ুব বাচ্চু, ওয়াসফিয়া নাজনীন সহ বিভিন্ন সেক্টরের। কিন্তু কোনো রাজনীতিবিদ বা রাজনীতিককে আপনারা ডাকেনি। মানে এটা কি আপনারা ডাকেনি নাকি ডেকেছিলেন তারা আসেনি? ওয়েল, আমরা যেহেতু একটা সামাজিক সংগঠন, আমরা চাই যে যারা আসলে সমাজের ইস্যুগুলো নিয়ে সরাসরি কাজ করেন, রাজনীতিকরা করেন না, রাজনীতিবিদরা সবচেয়ে বেশি করার কথা। এটা আমাদের একটা ওপেন ইনভাইটেশন ছিল। আমরা আসলে যেটা করছিলাম সেটা হচ্ছে যে দেশটাকে পরিষ্কার করি দিবস। এটা হবে একটা দিবস যেটা আসলে সব বাংলাদেশি, সে যেখানেই থাকুক না কেন, সে পালন করবে। তো রাজনীতিবিদরা তো অবশ্যই বাংলাদেশি এবং তারাও পালন করার কথা। এবং আসলে আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতা ধরেন পাশাপাশি পরিষ্কার করছে ঝাড়ু, খুব ভালো হতো। এর চেয়ে ভালো আসলে খুব কম কিছুই হতে পারতো। কিন্তু একেবারেই যে কোনো রাজনীতিবিদ আসেন না সেটা আবার বলবো না আমি। 2-1 রাজনীতিবিদ কিন্তু আমাদের মধ্যে এসেছেন। মানে সব সেক্টরের অংশগ্রহণ আপনারা পেয়েছেন? জি, খুব ভালোভাবেই পেয়েছি। আচ্ছা, এখন আপনাদের এই যে দেশটাকে পরিষ্কার করা বা পরিচ্ছন্নতা একটা কর্মসূচি, আমাদের দেশে আমরা যেটা দেখি যে সিটি কর্পোরেশন মূলত নগরগুলোতে, ঢাকা শহরের কথাই যদি ধরি, করে থাকে, ধরেন সেখানে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন, জি, তারা নানা সীমাবদ্ধতার মধ্যেই তাদের কাজটা চালিয়ে যান। তাদের ধরেন বাসস্থান সেভাবে নাই, বেতন কম, নানা রকম সমস্যা। কিন্তু আমরা তো শহরটা মোটামুটি যতটুকু পরিষ্কার পাচ্ছি, অবশ্যই তাদের জন্য কি আপনারা কিছু করছেন যে পরিচ্ছন্ন কর্মীদের জন্য? বা মানে আমাদের এই কার্যক্রমটা প্রথমত আমি যদি বলি, প্রথমত আমরা তো একটা সামাজিক সংগঠন। হ্যাঁ, আমরা চাই যে আসলে সমাজের মধ্যে চেঞ্জগুলো আনতে। হ্যাঁ, শুধু সমাজের মধ্যে না, আসলে আমি যদি এভাবে বলি, সাংস্কৃতিক, সামাজিক, ইভেন রাজনৈতিক চেঞ্জ, যে চেঞ্জগুলো আসলে আমরা চাই, সবাই ফিল করি যে এই জিনিসটা দরকার বাংলাদেশে। হ্যাঁ, আমরা চাই যে সেই চেঞ্জগুলো বাংলাদেশে আসুক। সেটা সব সেক্টরে, সরকারের যে আপনার বিভিন্ন এজেন্সিগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোতেও কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার আছে অবশ্যই। আমরা কিন্তু এই ইভেন্টে আমরা খুব ক্লোজলি সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে, এবং যারা আসলে রিলেভেন্ট, সিটি কর্পোরেশন বা আপনার ওয়ার্ড কমিশন এবং
পৌরসভা, তাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি। আপনি জেনে থাকবেন যে আমাদের সবচেয়ে বড় ইভেন্টটা হয়েছে আসলে নগর ভবনের সামনে, এবং সেখানটায় আমরা সিটি কর্পোরেশনকে খুব ভালোভাবে আসলে ইনভলভ করেছি। আচ্ছা, সিটি কর্পোরেশন আমাদেরকে অনেক ধরনের আপনারা সহায়তা করেছে। কেমন সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে? সিটি কর্পোরেশনের অভূতপূর্ব। আমরা অ্যাটিটিউডটা কি ছিল আপনাদের প্রতি? এটা আমাদের আসলে সপ্তম ইভেন্ট, মানে ক্লিনলিনেস এর উপর আমরা বেশ কয়েকটা ইভেন্ট নিয়ে কাজ করি। সিটি কর্পোরেশনের কাছ থেকে আপনাদের ইয়েটা কেমন? সিটি কর্পোরেশনের মানে আমাদের এর আগে যে প্রেস কনফারেন্স গুলো ছিল, দুটো প্রেস কনফারেন্স হয়েছে আসলে আমাদের ইভেন্টের আগে। দুটো প্রেস কনফারেন্সে সিটি কর্পোরেশনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং ওই দিনও আসলে সিটি কর্পোরেশনের সব অফিসিয়াল থাকার কথা ছিল, কিন্তু 31 তারিখের প্রোগ্রামটা, কিন্তু যেহেতু জামাতের হরতালের কারণে আমরা 31 তারিখের বদলে আমরা আসলে 3 তারিখে শিফট করতে হয়, তখন সিটি কর্পোরেশন অফিসিয়ালরা ওদের অন্য একটা প্রি অ্যারেঞ্জড একটা প্রোগ্রাম থাকার কারণে ওরা সবাই আসতে পারেন, কিন্তু তাদের ইনভলভমেন্ট আপনারা পেয়েছেন এবং সহযোগিতাও পেয়েছেন। এবং আমি আপনাকে আরেকটু বলি, আমরা আসলে সিটি কর্পোরেশনের সহায়তায় এবং তাদের সঙ্গে নিয়েই আমরা এই দেশটাকে পরিষ্কার করি দিবস আন্দোলনের একটা অংশ হিসেবেই আমরা ঢাকা শহরে অলরেডি 36টি ডাস্টবিন বসিয়েছি, যেগুলো আসলে সিটি কর্পোরেশনের কর্মীরাই প্রতিদিন পরিষ্কার করে, এবং তারাই আসলে মূলত এটা দেখভালও করে। তো ওদের সঙ্গে আমাদের খুব ভালো ইনভলভমেন্ট আছে। প্রজেক্ট কম্বল, আপনারা সম্প্রতি একটা অনুষ্ঠান করলেন, কনসার্ট ফর কম্বল, যেখানে আপনারা কম্বল সংগ্রহ করেছেন কনসার্ট করে। এই যে বাড়ি বাড়ি গিয়ে শীতের কাপড় সংগ্রহ, কম্বল সংগ্রহ, এগুলো তো আমরা দেখি, তো এরকম একটা ভিন্ন ধর্মী চিন্তা কেন আসলো আপনাদের মাথায় যে কনসার্ট করে কম্বল? আচ্ছা, কনসার্টের আগে একটু আমাদের প্রজেক্ট কম্বলের ব্যাপারে আমি একটু বলি। মেনলি প্রজেক্ট কম্বলটা হচ্ছে আমাদের দুইটা অর্গানাইজেশন, বন্ধু ফাউন্ডেশন এবং গভর্নমেন্ট বাংলাদেশ ফাউন্ডেশন। এই দুটো ফাউন্ডেশন হচ্ছে একটা জয়েন্ট প্রজেক্ট, যেটা আমরা লাস্ট ইয়ার শুরু করি, 2013 আমরা শুরু করেছিলাম মেনলি। তো আমাদের মেনলি আমরা প্রজেক্ট কম্বলটা ছিল অনেকটা এমন, সেটা হচ্ছিল একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছিল কি ঢাকা থেকে অথবা যারা বিভিন্ন বিভাগীয় শহর থেকে বিভিন্ন দুর্গম এরিয়াতে অথবা যেসব জায়গাতে আপনার শীত বেশি পড়ে তাদেরকে হচ্ছে শীত বস্ত্র দিতে চান, তাদের সাথে হচ্ছে আমরা একটা লিয়াজো মেনটেন করে দিই। লিয়াজোটা আমরা করি হচ্ছে অন্যান্য সংগঠন যারা আছে, যেমন অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, অথবা কর্পোরেট থাকতে পারে, অথবা স্কুল থাকতে পারে। তো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ঢাকার বাইরে এখন 32টা, গত বছর ছিল 25টা জেলাতে হচ্ছে আমাদের লোকাল এনজিও হচ্ছে আমাদের লোকাল পার্টনার। তো আমরা তাদেরকে বলেছি হচ্ছিল গিয়ে আপনারা বেনিফিশিয়ারি পিক করবেন, যারা একদম আল্ট্রা পুয়ার, যারা অনেক দরিদ্র, যাদের কম্বল লাগবে, তাদেরকে আপনারা পিক করবেন, তাদেরকে আপনারা টোকেন দিবেন, মাস্টার রোল ক্রিয়েট করবেন, এবং যখন আপনারা ক্রিয়েট করবেন এগুলো সবকিছু রেডি করবেন, এবং এর মাধ্যমে হচ্ছে এর মাঝে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ঢাকা থেকে এই যোগাযোগের বিষয়টা একটা বিশাল। আপনাদের কোনো অফিস বা স্ট্রাকচারড কোনো কিছু আছে? কিভাবে আমাদের অফিসগুলো মিলিয়ে আমরা আমাদের বাসায় ইউজ করি। হ্যাঁ, সেটাই, মানে এতগুলো জেলায় এতগুলো মানুষ মোবিলাইজ করা, যোগাযোগ করা, এটা তো একটা বিশাল কাজ। জি, আমাদের একটা বড় একটা টিমও আছে ইনফ্যাক্ট। তো সবাই ভলান্টিয়ার, সবাই এখানে ভলান্টিয়ার, সবাই ভলান্টিয়ার, কেউ তো এখান থেকে কোনো টাকা টাকা পয়সা পয়সা কেউ কিছু হয় না, সবাই এখানে ভলান্টিয়ার। জি, তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে ধরেন ঢাকা থেকে কোনো স্কুল অথবা কর্পোরেট অথবা ভলান্টিয়ার অর্গানাইজেশন যদি বলে যে আমরা কুড়িগ্রামে 400 কম্বল দিতে চাই, তো আমরা তখন কুড়িগ্রামে যে লোকাল এনজিও আছে তাদেরকে আমরা বলি যে 400 কম্বল এখানে যাবে, আপনারা বেনিফিশিয়ারি পিক করেন। তো তারা 400 কখনো কি আপনারা এরকমও করেন, ধরেন একটা অর্গানাইজেশন এসে বললো যে পার্টিকুলার একটা জেলাতে আমরা যেতে চাই, আপনারা কি এটাও সাজেস্ট করেন যে ওখানে এখন দরকার নেই, বরং এই জায়গায় আরো বেশি দরকার? আমাদের হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লোকাল এনজিও হচ্ছে আমাদের একটা রিপোর্ট দেয় যে হচ্ছে কোথায় এখন দরকার, কোথায় এখন দরকার নেই, এবং সেটা আমাদের খুব একটা সিস্টেমেটিক একটা ওয়ে আছে। এটা কি শুধু কম্বল নাকি গরম কাপড় দিতে চাইলে? গরম কাপড় দিতে পারে, কিন্তু কথা হচ্ছিল সত্যি কথা বলতে কি ঢাকা থেকে যারা দেয় ইউজুয়ালি আমাদের ডোনার যারা হন তারা বলে হচ্ছিল গরম কাপড় দেওয়া উচিত, কিন্তু সমস্যাটা কি একদম সত্যি কথা, যেমন আমি যে কাপড়টা পরে আছি এটা কখনো কিন্তু হচ্ছে কুড়িগ্রামে একটা মানুষের গায়ে কিন্তু হবে না, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের কিন্তু ফেস করতে হয়, এবং তারা কিন্তু পছন্দও কিন্তু করেন না যে হচ্ছে একটা ইউজড কাপড় হচ্ছে ওখানে দেওয়ার জন্য। তো এর জন্য সবসময় আমরা সবাইকে বলি যে মেইনলি কম্বোটা দিবেন, মানে কারা পছন্দ করে না, যারা রিসিভ করছে, যারা বেনিফিশিয়ারি, ঠিক আছে? কারণ খুব সত্যি কথা, আমি যাকে হচ্ছিল একটা জিনিস যাকে দিব সেটা যে ইউজ যদি হয়, ঠিক আছে, সে কখনো তা পছন্দ করবে না। সে যদি আলট্রা পুর হয়, আমি জাস্ট বোঝার জন্য, জি আলট্রা পুর হয় তারপরেও তার ওটাতে একটা কিছু সময় যেমন একটা সত্যি কথা বলতে কি যেমন সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয় কি গ্রামের দিকে কিন্তু হচ্ছে ভালনারেবল থাকে হচ্ছে মেইনলি কিন্তু মহিলারা, ঠিক আছে? ঢাকার মহিলা অথবা মেয়েরা যেসব জিনিসপত্র পরে, মানে যেসব সোয়েটার অথবা ইউজ করতে পারে না, ঠিক আছে? সমস্যা কিন্তু ওখানে গিয়ে দাঁড়ায়। শিশুদেরও লাগে, হ্যাঁ, শিশুদের কাপড় হচ্ছে আমরা যাই, কিন্তু কথা হলো সমস্যা হয়েছে সাইজে গিয়ে আমাদের মিলাতে গিয়ে অনেক সমস্যা হয়, এই সমস্যাটা হয়। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কটা মেনটেন করি। তো গত 2013-এ করাবো, 2014-এ হচ্ছে মানুষ যেন পার্টিসিপেট করতে পারে এবং হচ্ছে মানুষ যেন আমাদের প্ল্যাটফর্মটা সম্পর্কে যেন জানতে পারে, তার জন্য মেনলি আমরা কনসার্ট ফর কম্বলটা আমরা করেছি।
এই তো। সো কনসার্ট ফর কম্বলটা সাকসেসফুল ছিল এবং হচ্ছে মানুষজন আমাদের ব্যাপারে জানতে এই পেরেছে। যে কনসার্ট আয়োজন করলেন, এটার অর্থ সংস্থান কিভাবে হলো? আচ্ছা, এটা হচ্ছে কি সত্যি কথা বলতে আমরা সবসময় বলেছি পাওয়ার্ড বাই বাংলাদেশ ছিল। যেমন হচ্ছে আপনার এখানে আমাদের কোনো আপনারা আর্টিস্ট অ্যাপ্রোচ করেছেন আর্টিস্টদেরকে? যে আমরা আর্টিস্টদেরকে অ্যাপ্রোচ করেছি মেইনলি এখানে আরিফার হোসেন, উনি হচ্ছে আমাদের অনেক হেল্প করেছেন। এছাড়া আপনার রবির ফয়সাল ভাই, উনি আমাদের অনেক হেল্প করেছেন। ওনাদের কারণে মূলত হচ্ছে আমরা কোনো আর্টিস্ট হচ্ছিল আমাদের থেকে কোনো টাকা নেননি এবং তারা বলেছেন তারা অনেকে আবার কম্বলও দিয়েছেন আমাদেরকে এবং সেই পরিমাণ টাকা অনেকে টাকাও দিয়েছেন যেন পার্টিসিপেট করতে পারেন। তারা কোনো টাকা নেননি। এরপর হচ্ছে আমরা যেসব জায়গায় মাঠ ভাড়া করেছি, কলাবাগান মাঠ ভাড়া করেছি, এরপর আমরা সাউন্ড সিস্টেম নিয়েছি, সবাই হচ্ছে আমাদের বড় রকম একটা ডিসকাউন্ট দিয়েছিল, যার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছিল। আর যারা এখানে পার্টিসিপেট যারা করেছেন, যারা হচ্ছিল কি আমাদের এখানে কিছু টিকিট আমরা সেল করেছিলাম ওটা কম্বলের জন্যই, তো ওই টিকিটের টাকাটাই মেনলি হচ্ছিল কি আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, আমাদের যে অর্থটা আমরা খরচ হয়েছিল। এই তো সেভাবে করেছেন। হিমু পরিবহন, প্রথমে বলেন তো এমন নামের কারণ কি আপনাদের? এটা ঠিক হঠাৎ করেই আমরা প্রথমে মনে হয় একটা পরিবহন ব্যবসা এটা? না, এটা পরিবহন ব্যবসা না। এটা হচ্ছে যে আমরা 2013 সালেই 19 জুলাই স্যারের যেদিন প্রথম মৃত্যুবার্ষিকী, তখন আমরা হুট করে আমরা সিদ্ধান্ত নিলাম কয়েকজন বন্ধু মিলে যে আমরা স্যারের নশপল্লিতে স্যারের কবরে আমরা ফুল দিব। তখন হুট করে 5-6 জন আমরা সিদ্ধান্ত নিলাম। নেওয়ার পরেই আমরা ফেসবুক স্ট্যাটাস দিলাম যে আমরা যাবো এবং ইভেন্ট খুললাম একটা। খোলার পরে এটা শুরু হয়ে গেল, প্রায় 100 জন একটা টিম হয়ে গেল হঠাৎ করেই। মানে স্যারের ভক্তরা সারা বাংলাদেশে এত আছে, টেকনাফ থেকে, তারপরে খুলনা থেকে এসে আপনাদের সঙ্গে আমাদের সাথে যোগ দিল। দেওয়ার পরে আমাদের এক বন্ধু সৈয়দ মনির নাম, ও হচ্ছে আমাদের তাহলে পরিবহনটা মূলত আপনারা নাম দিয়েছিলেন ঢাকা থেকে গিয়ে ফুল দেওয়ার ওই না পরিবহনটা ওই আমাদের বন্ধু হচ্ছে একটা লিখে ওটার নাম দিল হচ্ছে পরিবহন, তখনই ওটা আস্তে আস্তে পরিবহন হয়ে গেল এবং এটা সারা দেশে মানে খুব অল্পতেই সারা দেশে হয়ে গেল এটা পরিবহনটা। সেই থেকে আপনারা শীতার্তদের বস্ত্র দিয়েছেন, বন্যার্তদের সহায়তা করেছেন আমরা দেখতে পাই। এছাড়া হুমায়ুন আহমেদ তার জন্মস্থানে একটা স্কুল করেছিলেন, জানেন তো নিশ্চয়ই, সেই স্কুলটা উনি চালাচ্ছিলেন। হ্যাঁ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। তাছাড়াও ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তিনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন একটা ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল করার। এই যে হুমায়ুন আহমেদের যেইগুলো পরিকল্পনা ছিল এবং তার যে স্বপ্ন ছিল, সেগুলোর নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন বা কিছু? আমরা মূলত স্যারের ভক্তের একটি সংগঠন, মানে আমরা প্রথমে সংগঠন করতে চাই নাই। আমরা যখন 19 জুলাই ঘোষণা দিলাম যে আমরা স্যারের ফুল দিতে যাবো স্যারের ইয়েতে, তারপর অটোমেটিক্যালি সারা দেশে হয়ে গেল। স্যারের সর্বশেষ 13 নভেম্বরে 2014 সালের প্রায় 40টা জেলায় আমাদের প্রায় 10,000 মানে হিমু পরিবহনের উদ্যোগে 10,000 মানুষজন আমাদের কেক কাটছে এই উদ্যোগে, এই মানে হিমু পরিবহনের উদ্যোগে। আমরা স্যার যে ক্যান্সার হাসপাতাল করতে চেয়েছিলেন সেই জন্য আমরা শুরু করছি। স্যার পরিবাররা যখন শুরু করবে, ট্রাস্টি বোর্ড গঠন হবে, সেই তখন আপনারা ইনভলভ হবেন। এই যে আপনি বললেন সারা বাংলাদেশে 10,000 সারা বাংলাদেশে 10,000 মানুষ, এই যে এতগুলো লোক একসঙ্গে হয়েছেন, এই ফোর্সটা আপনারা আর কি আপনাদের পরিকল্পনা, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আমরা এতগুলো লোক যুক্ত একটা কাজে আমরা ভবিষ্যতে পরিকল্পনা আছে আমরা সারা বাংলাদেশে প্রথমে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করব। তারপরে আমরা সারা পরিবাররা যখন ট্রাস্টি বোর্ড গঠন করে ক্যান্সার হাসপাতালের জন্য কাজ শুরু করবে, তখন আমরা সেই কমিটিকে বা ট্রাস্টি বোর্ডকে আমরা সহযোগিতা করার জন্য যত প্রকার সহযোগিতা লাগে হিমু পরিবহন সেটা করবে সারা বাংলাদেশের। আচ্ছা, জি। আমি আসছি রিপার কাছে। আপনারা যানবাহনের যাত্রী, ফুটপাতের পথচারীদের নিরাপত্তা নিয়েও কাজ করেছেন, সচেতনতার কাজ করেছেন, তো সেখানে ট্রাফিক পুলিশের সঙ্গে আপনারা কাজ করেছেন। তো এই যে সড়ক দুর্ঘটনা এখন একটা বড় আমাদের ইস্যু সব সময়ের, তো তার পেছনে আমরা পত্র পত্রিকা বা বিভিন্ন প্রতিবেদনে, রিপোর্টে যেগুলো দেখি, সেটাতে তো চালকের অসচেতনতা বা অসাবধানতা বা অদক্ষতা, যানবাহনের যে যতটুকু ফিটনেস থাকা দরকার সেগুলো থাকে না, অনেকগুলো বিষয় জড়িত। সেগুলো নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে বা কি করবেন? এখন পর্যন্ত সেগুলো নিয়ে আমাদের কোনো কাজ হয়নি, কিন্তু পরিকল্পনা অবশ্যই আছে। আর আমাদের একটা খুব দুর্ভাগ্য যে আমরা মানে এই যে আপনি যেগুলো বললেন চালক এবং চালক সংশ্লিষ্ট মানে পরিবহন সংশ্লিষ্ট যে ব্যাপারগুলি, সেইগুলির জন্য যেখান থেকে আমাদের রেসপন্স পাওয়ার কথা, সেখান থেকে এর আগে আপনি দেখেছেন যে একই জায়গার এই কিছুদিন আগে সুন্দরবনের তেলের যেই ব্যাপারটি ঘটে গেল, ওগুলো কিন্তু একই জায়গা, মানে সবগুলো যেই কর্তৃপক্ষ একই। তো সেখান থেকে রেসপন্সটা সবসময়ই আসে যে ঠিক আছে, কোঅপারেশনের পরিবর্তে আগে থেকেই একটা প্রিভেন্টিভ ব্যাপার
ব্যাপার স্যাপার চলে আসে। তো আমরা যেটা মানে করেছি, আপনারা অ্যাপ্রোচ করেছেন, কখনো কখনো তাদের কাছে গিয়েছেন? হ্যাঁ আমি যখন গিয়েছেন কিন্তু সেরকম সাড়া পাননি, সেরকম সেটা বলতে সাড়া চাচ্ছেন? পাইনি। শুধু তাই না, শুধু মানে ওই মন্ত্রণালয়ের কথাই আমি বলবো না, আমি মানে আমাদের এই সংগঠনের কাজে এই পর্যন্ত 3টি মন্ত্রণালয়তে গিয়েছি। তার মধ্যে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আজকে মানে অনস্ক্রিনই আমি বলি, আমাদের যোগাযোগ মন্ত্রী যিনি আছেন ওবায়দুল কাদের, ওনার কাছ থেকেই সবচেয়ে বেশি সাড়া পেয়েছি যে কোনো কাজে, এবং উনি আমাদের একটা সেমিনারেও এসেছেন। কিন্তু আর কোথাও থেকে আমি আজ পর্যন্ত কোনো কাজে কোনো সাহায্য পাইনি। পুলিশ নিয়ে কাজ করার সময়